নমস্কার। আজকে আমরা একটা বেশ বড় খবর নিয়ে কথা বলবো। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর ব্ল্যাকরক, মানে ভারতের একটা পরিচিত নাম আর বিশ্বের সবথেকে বড় অ্যাসেট ম্যানেজার। হ্যাঁ, এরা একসাথে হয়েছে একটা জয়েন্ট ভেঞ্চার জিও ব্ল্যাকরক। ঠিক। তো আজ আমরা এই নতুন উদ্যোগ আর বিশেষ করে ওদের একটা নতুন ইন্ডেক্স ফান্ড নিয়ে একটু গভীরে যাব। কিছু প্রেস রিলিজ, কিছু নোটস আছে আমাদের কাছে। দেখা যাক কি তথ্য পাওয়া যায়। লক্ষ্যটা হলো এই নতুন ফান্ডটা, মানে জিও ব্ল্যাকরক নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্স ফান্ড, এটা ঠিক কি সেটা বোঝা। অবশ্যই এই অংশীদারিত্বটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বুঝলেন তো। একদিকে জিওর বিশাল পৌঁছ, ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, হ্যাঁ, সেটা তো আছেই। আর অন্যদিকে ব্ল্যাকরকের প্রায় ধরুন ৫০ বছরের গ্লোবাল অভিজ্ঞতা অ্যাসেট ম্যানেজমেন্টে, বিশেষ করে ইন্ডেক্সিং আর টেকনোলজিতে। এই দুটো যখন একসাথে আসছে, ভারতের অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা নতুন কিছু তো হবেই। অবশ্যই। ওরা তো বলছে বেশ কিছু ইন্ডেক্স সলিউশন আনবে। তবে আজকের ফোকাসটা ওই মিড ক্যাপ ফান্ডের ওপরই রাখি। হ্যাঁ, জিও ব্ল্যাকরক নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্স ফান্ড। এর এনএফও মানে নিউ ফান্ড অফার আসছে ৫ই আগস্ট থেকে ১২ই আগস্ট ২০২৫ পর্যন্ত খোলা থাকছে। তো প্রশ্ন হলো, কেন মিড ক্যাপ? দেখুন, মিড ক্যাপ সেগমেন্টটা মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে যদি দেখি, ভারতের ১০১ থেকে ২৫০ নম্বর কোম্পানিগুলো। আচ্ছা। ঐতিহাসিকভাবেই এদের মধ্যে একটা উচ্চ বৃদ্ধির সম্ভাবনা দেখা গেছে। তবে হ্যাঁ, ঝুঁকিও কিন্তু থাকে। সেটা তো ঠিক। গ্রোথের সাথে রিস্ক তো আসবেই। তো এই ফান্ডটা নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্সকে ট্র্যাক করবে, চেষ্টা করবে ইন্ডেক্সের রিটার্নের কাছাকাছি থাকার। এটা একটা প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে এখানে অ্যাক্টিভলি স্টক বাছা হচ্ছে না, জাস্ট ইন্ডেক্সটাকে ফলো করা। একদম। কিন্তু বাজারে তো অন্য মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডও রয়েছে। তাহলে জিও ব্ল্যাকরকের এই ফান্ডে নতুন কি আছে, বা কেন এটা আকর্ষণীয় হতে পারে? এখানে দুটো প্রধান বিষয়ের উপর ওরা জোর দিচ্ছে। হুম। প্রথমটা হলো ব্ল্যাকরকের নিজস্ব টেকনোলজি প্ল্যাটফর্ম আলাদিন। হ্যাঁ, নামটা শুনেছি, আলাদিন। এটা আসলে একটা খুবই অত্যাধুনিক পোর্টফোলিও আর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। বিশ্বজুড়ে বহু বড় বড় সংস্থা এটা ব্যবহার করে। আচ্ছা। এর মাধ্যমে রিয়েল টাইমে পোর্টফোলিও দেখা, ঝুঁকি কেমন থাকছে সেটা মাপা, আর ট্র্যাকিং এরার্স ইন্ডেক্স আর ফান্ডের রিটার্নের মধ্যে যে পার্থক্য সেটা কমানোর চেষ্টা করে। হ্যাঁ, ঠিক। কিন্তু একটা প্রশ্ন, ধরুন মিড ক্যাপ বাজার খুব টালমাটাল হয়ে পড়ল, যেমনটা মাঝে সাঝেই হয়, তখন এই আলাদিন টেকনোলজি কি সত্যিই ঝুঁকি সামলাতে খুব সাহায্য করতে পারে, নাকি এটা আসলে আরও নিখুঁত ট্র্যাকিং বা খরচ কমানোর ব্যাপার? দেখুন, দুটোই। আলাদিন একদিকে যেমন ডেটা অ্যানালাইসিস, উন্নত রিস্ক মডেলিং ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকে আঁচ করতে সাহায্য করে, তেমনি ট্রেডিং বা ধরুন পোর্টফোলিও অ্যাডজাস্টমেন্ট এগুলোকে আরও এফিশিয়েন্ট করে তোলে। ফলে ট্র্যাকিং এরর কম রাখা যায়, অপারেশনাল খরচও কমে। মানে অস্থির বাজারে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। হ্যাঁ, কিছুটা তো বটে। পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের সময় এটা খুব কাজে দেয়। তবে একটা কথা মনে রাখতে হবে, টেকনোলজি ঝুঁকি কমাতে সাহায্য করে, একেবারে শেষ করে দিতে পারে না। সেটা ঠিক, বোঝা গেল। আচ্ছা, আর দ্বিতীয় আকর্ষণীয় বিষয়টা কি বলছিলেন? দ্বিতীয়টা হলো এর প্রস্তাবিত খরচ, টোটাল এক্সপেন্স রেশিও বা টিইআর। ও হ্যাঁ, টিআরটা কত? প্রস্তাবিত টিইআর হল 0.15%, 0.15%। 0.15। এটা তো বেশ কম লাগছে ভারতের বাজারে ইন্ডেক্স ফান্ডের জন্য। হ্যাঁ, বেশ প্রতিযোগিতামূলক। আর আমরা তো জানি, কম খরচের সুবিধাটা লম্বা সময়ের বিনিয়োগের রিটার্নের উপর একটা ভালো প্রভাব ফেলে। একদম। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? এটা একটা প্যাসিভ ফান্ড, নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্সকে ফলো করছে। হ্যাঁ, ভারতের ১৩০টা মিড ক্যাপ কোম্পানি ব্ল্যাকরকের আলাদিন টেকনোলজি ব্যবহার করছে। লক্ষ্য হল উন্নত রিস্ক ম্যানেজমেন্ট আর কম ট্র্যাকিং এরার, আর খরচটাও বেশ কম, 0.15% টিইআর। ঠিক। এর মাধ্যমে বিনিয়োগকারীরা মিড ক্যাপ সেগমেন্টের বৃদ্ধি, ডাইভার্সিফিকেশন আর রিস্ক রিওয়ার্ডের সুযোগটা নিতে পারে। আর এর পেছনে থাকছে জিওর ডিস্ট্রিবিউশন আর ব্ল্যাকরকের গ্লোবাল এক্সপার্টিজ। একদম। আর ওই যে ইন্ডেক্সটা নিফটি মিড ক্যাপ 150, ওটা ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের ভিত্তিতে তৈরি। বছরে দুবার, মার্চ আর সেপ্টেম্বরে রিব্যালেন্স করা হয়।
আচ্ছা। মিড ক্যাপ মানেই তো গ্রোথের সম্ভাবনা বেশি, কিন্তু ঝুঁকিও বেশি, তাই না? ঠিক, এদের শেয়ারের দামে ওঠানামাটা বেশ ভালোই হতে পারে। পোর্টফোলিওটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে, মানে কোন সেক্টরে কেমন লগ্নি আছে। হ্যাঁ, ডেটা বলছে ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, প্রায় 23.83%। তারপর ক্যাপিটাল গুডস আছে প্রায় 14.40, আর হেলথ কেয়ার 11.30%। আর যদি টপ 10 হোল্ডিংস দেখি, বিএসসি লিমিটেড 3.08%, সুজলন এনার্জি 2.21%, এরকম সব নাম আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রথম 10টা শেয়ার মিলিয়ে ফান্ডের মোট অ্যাসেটের মাত্র 19.05%। হ্যাঁ, এটা কিন্তু ডাইভার্সিফিকেশনের একটা ভালো লক্ষণ। মানে ঝুঁকিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদম, মানে কোনো একটা বা দুটো শেয়ারের ওপর ফান্ডটা অতিরিক্ত নির্ভরশীল নয়, পুরো মিড ক্যাপ বাস্কেটের গ্রোথটা ধরার চেষ্টা করা হচ্ছে। এটা প্যাসিভ স্ট্র্যাটেজির জন্য জরুরি। আচ্ছা। কিন্তু ডাইভার্সিফিকেশন থাকলেও যেহেতু পুরো বাস্কেটটাই মিড ক্যাপের, তাই বাজারের অস্থিরতার ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। বুঝলাম। তাহলে ডাইভার্সিফিকেশন ঝুঁকি কমাচ্ছে, কিন্তু মিড ক্যাপের নেচারটাই অস্থির। এবার একটু ঐতিহাসিক রিটার্নের দিকে তাকানো যাক, যদিও এটা ভবিষ্যতের গ্যারেন্টি নয়। ডেটা বলছে কেউ যদি গত 10 বছর ধরে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে সিপ করে মাসে 10,000 টাকা করে এই ইন্ডেক্সে রাখতেন। ইন্ডেক্সে, ফান্ডের নয় কিন্তু। হ্যাঁ, ইন্ডেক্সে। তো তার মোট 12 লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে প্রায় 35 লক্ষ টাকা হতে পারত। বাহ, রিটার্নটা বেশ ভালো, প্রায় 13.74% বছরে, তাই তো? এটা বোধহয় XIRR ধরে হিসেব করা। হ্যাঁ, XIRR হিসেবে তাই দেখাচ্ছে। আর যদি কেউ 20 বছর আগে এককালীন 10,000 টাকা এই ইন্ডেক্সে বিনিয়োগ করতেন, সেটার হিসেবও আছে, তাহলে আজ সেটার ভ্যালু প্রায় 2,18,000 টাকা হতো। মানে প্রায় 22 গুণ। এটা তো CAGR বা চক্রবৃদ্ধি হারের রিটার্ন। হ্যাঁ, কিন্তু আবার মনে করিয়ে দিই, এটা ইন্ডেক্সের পারফরম্যান্স। ফান্ডের রিটার্ন ট্র্যাকিং এররের জন্য সামান্য কম হতে পারে। আর সবচেয়ে বড় কথা, অতীতের পারফরম্যান্স দেখে ভবিষ্যতে একই রকম হবে ভাবাটা ঠিক না। একদম ঠিক। কিন্তু একটা অত্যন্ত জরুরি বিষয়, সেবির যে রিস্কোমিটার আছে, হ্যাঁ, সেই অনুযায়ী এই ফান্ডের যে আন্ডারলাইং বেঞ্চমার্ক মানে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, সেটা কিন্তু খুব বেশি বা ভেরি হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। ও, তার মানে রিটার্নের সম্ভাবনা যেমন আছে, ঝুঁকিটাও তেমনই মারাত্মক। ঠিক তাই, এখানে লাভের আশা যেমন, লোকসানের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট। সুতরাং বিনিয়োগের আগে নিজের রিস্ক প্রোফাইল মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর নিজের আর্থিক লক্ষ্য, এগুলো খুব ভালো করে বুঝে নেওয়া দরকার হলে একজন অ্যাডভাইজারের সাথেও কথা বলা উচিত। অবশ্যই, মিড ক্যাপ কিন্তু সবার জন্য নয়, এটা মাথায় রাখতেই হবে।